ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প রাক্ষস আর দুই রাজকুমার। অনেক দিন আগের কথা। একটি দেশে এক রাজা থাকতেন, তার রানীকে নিয়ে। রাজার ভারী দুঃখ ছিল। দেশে তার কোনো সুখ শান্তি ছিল না। তারপর রাজার কোনো ছেলে মেয়ে নেই। রাজার এই নিয়ে মহা ভাবনা। এমনই একদিন হঠাৎ এক সন্ন্যাসী রাজদরবারে এসে উপস্থিত হলেন। তিনি মহারাজকে বললেন, মহারাজ, আমি আপনার দুঃখের ব্যাপারে সব জানি। আমি আপনার দুঃখ নিবারণ করতে পারি। রাজা অস্থির হয়ে পড়লেন, কিভাবে সন্ন্যাসী? সন্ন্যাসী একটি গোলাপ দিয়ে বলল, যদি এই ফুলটি আপনি 5 দিন জলে রেখে আপনার রানীকে মধু মাখিয়ে খাওয়াতে পারেন, তাহলে আপনার সব দুঃখ ঘুচে যাবে। রাজার হাতে ফুলটি দিল সন্ন্যাসী। সন্ন্যাসীর কাছ থেকে ফুল পাওয়ার পর মহারাজ ভীষণ খুশি হলেন। সন্ন্যাসী চলে গেল তারপর রাজদরবার থেকে নিজের ঠিকানায়। এরপর ফুলটিকে 5 দিন জলে রেখে মধু মিশিয়ে ভালো করে পিষে রানীকে খাইয়ে দিলেন রাজা। নির্দিষ্ট সময়ে রানী গর্ভবতী হলেন। রাজাকে অবশ্য যাওয়ার আগে সন্ন্যাসী বলে গেছিল, 2টি পুত্র সন্তানের জন্ম হবে। সেই পুত্র সন্তান 2টি যমজ হবে। ঘটলেও তাই। রাজার একসাথে 2 যমজ সন্তানের জন্ম হলো। 2 রাজকুমারকে পেয়ে রাজা রানী সহ দেশবাসীর জীবনে সুখ নামল। সবাই খুব খুশি হলো রাজকুমারদের এই পৃথিবীতে আসার পর থেকে। দেখতে দেখতে রাজকুমারদের নামকরণ করার দিন এলো। তখন একজনের নাম রাখা হলো বরুণ কুমার, আরেকজনের নাম রাখা হলো পবন কুমার। পবন কুমার আর বরুণ কুমার রাজার 2টি চোখের মণি। দুজনে একসঙ্গে খেলা করত, দুজনে একসঙ্গে লেখাপড়া শিখত। এইভাবে বেশ তারা বড় হয়ে উঠল। রাজার জীবনে সুখ আর শান্তিতে পরিপূর্ণ ছিল। কিন্তু হঠাৎ একদিন রাজ্যের ওপর ভীষণ বড় এক রাক্ষসের নজর পড়ল। রাক্ষস তার বড় বড় পা ফেলতে ফেলতে এগিয়ে আসতে লাগলো রাজার রাজ্যের দিকে। তার পায়ের শব্দে ভূমিকম্প হতে শুরু করলো মাটিতে। সব গ্রামবাসীরা ভয়ে ছোটাছুটি করতে লাগলো। গ্রামের সীমান্তে এসে রাক্ষস আক্রমণ শুরু করলো। বড় বড় গাছপালাকে তুলে উপড়ে ফেলে দিতে লাগলো। কুঁড়ে ঘরকে হাতে করে পিষে ধ্বংস করে দিল। কত হাতি ঘোড়াকে গিলে গিলে খেতে লাগলো। সীমান্তে যে সৈনিকরা ছিল তারা ভয়ে প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছুটল। রাক্ষস কিন্তু সেদিন অনেক ঘোড়া আর হাতিকে খেয়ে ফেলেছিল। খবর এলো রাজার কাছে। রাজা তো ভীষণ চিন্তায় পড়লেন। কিভাবে ওই রাক্ষসকে তিনি আটকাবেন? না হলে তো রাক্ষস রাজ্যের মধ্যে প্রবেশ করে গ্রামবাসীদের শেষ করে দেবে, তাদের গিলে গিলে খাবে, কত গ্রামকে তছনছ করবে। রাজা ভীষণ চিন্তা ভাবনায় দিন কাটাতে লাগলেন। রাক্ষসের অত্যাচার ক্রমশ বাড়তে লাগলো। রাজা ঠিক করলেন তিনি নিজেই যুদ্ধে নামবেন। রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি সৈনিকদের ভালো করে প্রস্তুতি নিতে বললেন। সেনাপতিকে আদেশ দিলেন সৈনিকদের যুদ্ধের জন্য ভালো করে প্রশিক্ষণ দেওয়া হোক। নির্দিষ্ট সময়ে রাজা যুদ্ধের সমস্ত সরঞ্জাম, রথ, অস্ত্রাদি নিয়ে এগোতে লাগলেন সীমান্তের দিকে। কিন্তু রাক্ষস সে রাজাকে দেখে অট্টহাসি দিল। রাজাকে দেখে মনে হচ্ছিল যেন একটি মানুষের সামনে একটি পিঁপড়ে। ঠিক তেমনটাই রাজা রাক্ষস। এখানে পিঁপড়ের মতো লাগছিল রাজাকে, আর মানুষের মতো লাগছিল রাক্ষসকে। কত ক্ষুদ্র রাজা লাগছিল তার বলে বোঝানো সম্ভব নয়। একসাথে রাক্ষস রাজা এবং সব সৈনিকদের ধরে পিষে ফেলতে পারে। কয়েক মুহূর্তে সে সবাইকে মেরে দিতে পারে। তার কাছে এটা যুদ্ধ নয়, খেলা। রাক্ষসের পর রাজাকে দেখে হো হো করে এসে উঠল। রাজা কিন্তু সাহসী ছিলেন। তিনি রাক্ষসের সাথে যুদ্ধ করার জন্য সেখানেই দাঁড়িয়েছিলেন। রাক্ষসের ভয়ানক রূপ নিজের চোখে দেখার পরও রাক্ষসের সামনে তিনি কত ক্ষুদ্র সেটা বোঝার পরও তিনি কিন্তু পালিয়ে যাননি। নির্ভীকভাবে রাক্ষসের সামনে ছিলেন। রাক্ষস রাজাকে 2টি আঙ্গুলে করে চিপে ধরল। তারপর মুখের কাছে নিয়ে গিয়ে ঢক করে খেয়ে গিলে ফেলল। রাজা চলে গেল পেটের মধ্যে। কত সৈনিকদের গিলে গিলে খেয়ে নিল রাক্ষস। তারপর সে চলে গেল নিজের গুহার দিকে। কয়েকজন সৈনিক যারা ভয়ে পালিয়েছিল, গাছের আড়ালে ঝোপে ছাড়ে লুকিয়েছিল,
তারা রাজবাড়িতে এসে রানীমাকে বলল, রাজাকে খেয়ে নিয়েছে ওই দুষ্টু রাক্ষস। আর কি হবে, রাজা ওর পেটে চলে গেছে। শুনে তো রাজার দুই কুমার, দুইটি রাজপুত্র, যারা ছোট ছিল, এই সবে লেখাপড়া শিখেছে, এই সবে তারা পাঠশালায় যেতে শিখেছে। তারা বেরিয়ে এসে বলল, ভয় নেই, আমরা রাক্ষসকে মেরে আমাদের পিতাকে ফিরিয়ে আনব। দুই ছেলেকে দেখে রানী অবাক হলেন। এরা কত ছোট, সত্যি কি এদের পক্ষে করা সম্ভব? সত্যি কি এরা পারবে রাজাকে ফিরিয়ে আনতে? কিন্তু রাজকুমার বলে কথা, শরীরে যে রাজ রক্ত বইছে, অসম্ভব কিছুই না। তাই রানী ভরসা করলেন ছেলেদের ওপর। ছেলেরা এরপর সৈনিকদের বলল, তোমরা ভীষণ বড় একটা লম্বা দড়ি নিয়ে এসো। যেই দড়িটি তোমরা 200 সৈনিক সামনে পিছনে ধরে এসে দাঁড়াবে। আমরা যেখানে নিয়ে যাব তোমাদেরকে, তোমরা সেখানে দড়ি নিয়ে এগোবে। এরপর সৈনিকরা 200 জন মিলে ধরে এক মস্ত বড় দড়ি নিয়ে এলো। সেই দড়ি নিয়ে রাজপুত্ররা এগোতে লাগলো রাক্ষসের গুহার দিকে। সৈনিকরাও দড়ি ধরে পিছন পিছন চলতে শুরু করলো। রাজপুত্ররা যখন সেই রাক্ষসের গুহার কাছে গিয়ে পৌঁছালো, দেখল রাক্ষস রাজাকে আর সৈনিকদের খেয়ে নিয়েছে। খুব মজা লেগেছে তার। এরপর সে ঘুম দিচ্ছে আনন্দে। খাওয়া দাওয়া সেরে কি শান্তিতে তার ঘুম হচ্ছে। রাক্ষসকে দেখে দুই রাজকুমার ভাবল, মজা দেখাচ্ছি বেটা তোর। সৈনিকদের গুহার কাছেই তারা দেখিয়ে দিল কোথায় অপেক্ষা করতে হবে। দড়ি ধরে দাঁড়িয়ে থাকতে হবে। ভেতরে প্রবেশ করল দুই রাজকুমার। পা টিপে টিপে ধীরে ধীরে তারা গেল। রাক্ষস কিছুই বুঝতে পারেনি। হঠাৎ করেই তারা আক্রমণ করল রাক্ষসের উপর। চেপে ধরল রাক্ষসের দুই হাত। সৈনিকদের ইশারা করল। সব সৈনিকরা ছুটে এসে তাড়াতাড়ি দড়ি দিয়ে বেঁধে ফেলল। রাক্ষস তো শুয়েছিল, ওঠার সুযোগ আর পেল না। ওঠার আগেই তার হাত পা সব বেঁধে ফেলল ওই সৈনিকরা। এদিকে রাক্ষস যখন শুয়েছিল, দুই রাজকুমার তার পেটের উপর চাপল। চড়ে চড়ে পেটের মধ্যে লাথি ঘুষুর সব মারতে শুরু করলো, ছাপাতে শুরু করলো। রাক্ষস অনেক সৈনিক আর রাজাকে গিলেছিল। তার পেট ভর্তি ছিল। এত পেটে চাপ পড়াতে তার পেটের থেকে সব মুখ দিয়ে বমি হয়ে বের হলো। সঙ্গে সঙ্গে রাজা আর সৈনিকরা সবাই বেরিয়ে এলো। এরপর ওই দড়ি ধরে রাজকুমাররা গোল গোল করে রাক্ষসকে ঘোরাতে লাগলো। ঘোরালো সব সৈনিকরাও রাজকুমারদের সাথে সাথে। এরপর রাজকুমার আর সৈনিকরা মিলে এমন গোল গোল করে ঘোরালো রাক্ষসকে, রাক্ষসের মাথা ঘুরে গেল। রাক্ষসের অবস্থা তখন খুব খারাপ। একই রাক্ষসের পেটের ওপর যা ঝাঁপ দিয়েছে দুই রাজকুমার, তার পেটে ভীষণ যন্ত্রণা শুরু হয়েছে। তার মধ্যে মাথা মুখ সব ঘুরিয়ে যাচ্ছে। রাক্ষস ছেড়ে দাও গো, ছেড়ে দাও গো বলে চিৎকার করতে লাগলো। রাজার দুই কুমার বলল, ছেড়ে আমরা দিতে পারি, তবে তুমি কথা দাও তুমি আর কোনোদিন আমাদের রাজ্যে আসবে না, কোনোদিন আমাদের রাজ্যে কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করবে না, গ্রামবাসীদের ওপর অত্যাচার করবে না, তাদের গিলে খাবে না, আমাদের রাজ্যের দিকে আর নজর দেবে না, চোখ তুলে তাকাবে না। রাক্ষস বলল, আর আমি জীবনেও এই রাজ্যের দিকে আসব না, আমাকে ছেড়ে দিন রাজকুমাররা। রাজকুমাররা তারপর দড়ি থামালো। সৈনিকরাও ঘোরানো বন্ধ করল। রাক্ষসের হাত পা খোলা হলো। রাক্ষস সেখান থেকে প্রাণের ভয়ে ছুটতে চলে গেল। বড় বড় পা ফেলে ভূমিকম্পের মতো আওয়াজ করতে করতে হুম হুম করে সে এত জোরে ছুট দিল, নিজের প্রাণ বাঁচিয়ে সে দেখার মতো অবস্থা। তা দেখে সৈনিকরা আর রাজকুমাররা হেসে উঠল। রাজাও আর হাসি চেপে রাখতে পারলেন না। রাক্ষস ভয়ে প্রাণ বাঁচানোর জন্য এমন ছুট দিল, সে ছুট হয়তো সে জীবনে কোনোদিন দেয়নি। রাক্ষসের অবস্থা তখন একেবারে খারাপ। ছুট দিতে দিতেও কিছু দূরে দেখা গেল রাক্ষস টলমল করছে। তার মাথা এমন ঘোরা ঘুরিয়েছে, তার মাথা যে ঠিক হতে কতক্ষণ লাগবে তার ঠিক নেই। সে আর জীবনও এমুখো হবে না। রাজা এরপর তার দুই সন্তানকে নিয়ে রাজবাড়িতে ফিরলেন। সেদিন রাজার ভীষণ গর্ব হলো। কত ছোট ছোট ছেলেগুলো এইসবে পাঠশালা যেতে শিখেছে। তাতেই এত সাহসী রাক্ষসকে হারিয়ে নিজেদের পিতাকে ফিরিয়ে আনলো। খুব গর্ব হলো রাজা রানীর। দেশবাসীরাও খুব খুশি হলো। এরপর রাজার রাজ্যে অবশ্য আর কোনো বিপদ আসেনি। রাজা তার দুই রাজকুমারকে নিয়ে আর গ্রামবাসীদেরকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটালেন।